জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামাত, অভিযোগ বিএনপির। পিআর নিয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা, প্রতিহতের হুঁশিয়ারি, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান। এনসিপি নামক একটা দল, তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। জামাতে ইসলামী এরা তককে আছে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। আমরা পিআর পদ্ধতি কোনো মতেই মেনে নেব না, কারণ পিআর পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, পেছানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের। নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আমাদের স্যার নিজে ঘোষণা করেছেন, ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বমানের নির্বাচন আয়োজনে ইসিকে 40 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী মাসে বাংলাদেশে আসছে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। নির্বাচনের আগে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা, টার্গেট হতে পারে আর্থিক খাত সহ বিভিন্ন সেক্টর, জানালেন বিশেষ সহকারী তৈয়ব। ডাকসু নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের, উড়িয়ে দিলেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র সংগ্রহ করলেন 658 শিক্ষার্থী। এবং পাথরের পর এবার বিছানাকান্দিতে প্রকাশ্যে বালু লুট, প্রভাবশালী চক্রের কবলে সিলেটের পর্যটন স্পট। প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা, সতর্ক অবস্থানে বিজিবি। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামাত, এমন অভিযোগ তুলে বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, তারা পিআর পদ্ধতিতে ভোটের দাবি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এদিকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। রাজনৈতিক দলের নেতাদের সতর্ক করে বলেন, অনৈক্য তৈরি হলে ফিরে আসতে পারে পতিত স্বৈরাচার। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা রাজধানীর শেরেবাংলা নগরের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার বিকেলে আয়োজিত সভায় অংশ নেন সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা, যোগ দেন কেন্দ্রীয় নেতারাও। জামায়াত ও নাগরিক পার্টির সমালোচনা করে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, এই দুইটি দল পিআর পদ্ধতিতে ভোটের দাবি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এনসিপি নামক একটা দল, যারা এই সরকারের সৃষ্ট, তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় নাই, তারা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। অপর দল জামাতে ইসলামী এরা তককে আছে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। আর সংস্কারের নামে গোটা নির্বাচন পদ্ধতি বদলে দেওয়ার প্রস্তাব হয়েছে, আলোচনা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। তিনি বলেন, জনগণ ১.৫ যুগ অপেক্ষা করেছে সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য। এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ ১.৫ দশকেরও প্রায় বেশি সময় পর, আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা রাখি, আশা করি, আমরা নির্ভয়ে নিরাপদে নিজেদের ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে, নিজেদের পছন্দের এজেন্ডাকে বাস্তবায়ন করে জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করার, নিজেদের ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার সুযোগ পাবেন দেশের জনগণ। তারেক রহমান দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভেতর অনৈক্য তৈরি হলে পতিত স্বৈরাচার ফিরে আসতে পারে। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। এর আগে সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
পিআর নয়, বিএনপি সরাসরি ভোটে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডে চিকিৎসা শেষে বিকেলে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক সহ চলমান সব সংকটের একমাত্র সমাধান নির্বাচন। যারা ভোট চাচ্ছেন না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। এ সময় অবাধ ও সুষ্ঠু ডাকসু নির্বাচনের প্রত্যাশাও করেন মির্জা ফখরুল। পিআর পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না, এবং সে জানেও বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে। বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো দলিলই সংবিধানের উপরে স্থান পেতে পারে না। এমনটা হলে খারাপ নজির তৈরি হতে পারে উল্লেখ করে সনদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ এবং সংসদের হাতে বাস্তবায়নের বিষয়ে উল্লেখ না থাকার সমালোচনা করেন তিনি। এই সনদের সবকিছু সংবিধান এবং অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। এখন যদি বলা হয় যে এই সমস্ত দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে, ভবিষ্যতের জন্য একটা খারাপ নজির সৃষ্টি হবে। দেশে অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই উল্লেখ করে কাঙ্ক্ষিত সংস্কার ও বিচারের আগে নির্বাচন হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেইটে দলটির সমাবেশে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নির্বাচনের আগেই হতে হবে। সংস্কার ও বিচার দৃশ্যমান না হলেও জাতীয় নির্বাচনের সময় ঘোষণায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলেও দাবি করেন আমির। দেশে বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতির পক্ষে রয়েছে জানিয়ে দায়িত্বশীলরা কেন বিষয়টি আমলে নিচ্ছেন না এমন প্রশ্ন তোলেন রেজাউল করিম। পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই দেশ সুন্দর হওয়া সম্ভব। পেশি শক্তি এবং কালো টাকার দৌরাত্ম্য এবং বিভিন্ন পর্যায়ে যে গুন্ডাদের তাণ্ডব, এটা বন্ধ হওয়ার একমাত্র পদ্ধতি হলো পিআর পদ্ধতি নির্বাচন। যতক্ষণ পর্যন্ত বিচার খুনিদের দৃশ্যমান না হবে, ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। নির্বাচন পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়েই ভোট আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। দুপুরে সচিবালয় উপদেষ্টা আরও বলেন, গুণগত পরিবর্তন হয়নি বলেই রাজনৈতিক সুরে কথা বলছে দলগুলো। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত, একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। সংস্কারমূলক কাজ দ্রুততর করার জন্য আমরা যে ব্যারিস্টার তানিম শাওন আছে, অবৈতনিকভাবে আমাদের এখানে সার্বক্ষণিক একজন কনসালটেন্ট হিসাবে কাজ করছেন। দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন আইন, এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি, আমার ধারণা আগামী 1-2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার এই ঘোষণা দেন। জানান, আগামী মাসে বাংলাদেশে আসছে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন সময়ে সহযোগিতা করার প্রস্তাবও দিয়েছে জোটটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কমিশনে আসে ইইউ প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। We'll be here to ensure that there is a strong focus on citizen observation in the coming elections, and of course here also voter education. And here, as the European Union, we are determined to empower our partner. The European Union will provide a support package in excess of €4 million to help Bangladesh run elections
in line with international standards. নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ে আগামী মাসে একটি বিশেষজ্ঞ দল আসবে বাংলাদেশে। মিলার জানান, ইইউ প্রত্যাশা করে বাংলাদেশে আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে হবে। Context is right for us to deploy an election observation mission here in your country. So we are looking at feasibility and we are looking at the advisability. এর আগে গত 16 মার্চ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনের আগে আর্থিক খাত সহ দেশের বিভিন্ন সেক্টরে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়াজ আহমেদ তৈয়ব। বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে সাইবার সিকিউরিটি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। জানান, নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ সামনে রেখে ব্যাংকিং খাতে সাইবার সিকিউরিটি নিয়ে কিভাবে কাজ করা যায় তা নিয়ে ভাবছে সরকার। আর্থিক খাতে অপরাধের বিরুদ্ধে কাজ করবে সাইবার সিকিউরিটি আইন। যখন নির্বাচন আসবে তখন আমরা দেখতে পারবো যে সাইবার ভালনারেবিলিটিটা অনেক বেড়ে গেছে। এটা শুধু দেশের ভিতর থেকেই হবে না, দেশের বাইরে থেকেও হবে। এবং আমাদের কাছে আমাদের যে বিভিন্ন যে ইন্টেলিজেন্স আছে সেটার মধ্যে তারা অলরেডি আমাদেরকে এই বিষয়ে ওয়ার্নিং করছে যে নির্বাচন উপলক্ষে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইরেসপেক্টিভ অফ ব্যাংকিং অ্যান্ড আদার্স সিরিয়াসলি ইম্প্যাক্টেড হবে। ডাকসু নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। অভিযোগ উড়িয়ে দিয়ে রিটার্নিং অফিসার বলেন, শিক্ষার্থীদের সুবিধায় একদিন বাড়ানো হয় সময়। তিনি জানান, নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 658 জন শিক্ষার্থী। ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর ফলে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। ফরম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক প্রার্থী। তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। আবাসন সংকট নিরসন ও ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দেন তারা। বিশ্ববিদ্যালয়ের জন্য যেন কোনো কাজ করতে পারি, এই জন্যই আসলে এই নির্বাচনটা করা। খেলার মাঠগুলোকে উন্নততর করার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরি করা ক্যাম্পাসে। ফরম জমা দেয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ছাত্র সংগঠনের প্রতি বিশেষ দরদ দেখাচ্ছে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আর প্যানেল ঘোষণা না হলেও এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছাত্রদলের কয়েকজন নেতা। সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি 40,000 সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, নারী শিক্ষার্থীদের পক্ষে। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শেখ তাসনিম ইমিকে ভিপি, মেঘমোল্লার বসুকে জিএস ও জাবির আহমেদ জুবেলকে এজিএস প্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। ৭১-এর গণহত্যাকারী শক্তি, 24-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব। আর লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো সংগঠনের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের সময়সীমা। লেভেল প্লেইং ফিল্ড এখনো বর্তমান, আমাদের দিক থেকে এটাকে এনশিওর করার জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসুর ভোট। শাকিন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত 3 শিক্ষকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিহত 3 শিক্ষক মাহেরিন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রাণ হারানো 3 শিক্ষক। তাদের পরিবারের সদস্যরা প্রিয়জনদের শেষ মুহূর্তের স্মৃতি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা সহ আরও কয়েকজন উপদেষ্টা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা
আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকালে তৃতীয় দিনের শুনানি শেষে নতুন করে এই তারিখ দেন আদালত। এদিন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে শুনানি হয়। এর আগে গত 1 ডিসেম্বর এই মামলায় সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 অগাস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2টি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন আদালত। আইবি রহমান সহ 24 জনের যে আনফরচুনেট ডেথ হয়েছিল, শেখ হাসিনা নিজে আইবি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই। মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ, যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন, তাকে দিয়ে, অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। এই কারণে বললাম জাস্টিস হারিড, জাস্টিস বারিড। এনবিআরের সদস্য AKM বদিউল আলম, লুৎফুর আজিম সহ 17 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক, যার প্রেক্ষিতে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে সংস্থাটি। এদিকে ঋণের নামে 207 কোটি আত্মসাতের মামলায় দুদকের জালে জড়িয়েছেন এস আলম গ্রুপের সাইফুল আলম, রণহক শিকদার সহ 26 জন। সংস্কার সহ নানা দাবিতে গেল জুনে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন যখন তুঙ্গে, তখন এই সংস্থাটির অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার সহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন করফাগের সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। 1.5 মাসের অনুসন্ধানে অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক, যার প্রেক্ষিতে এনবিআরের 2 সদস্য AKM বদিউল আলম, লুৎফুল আজিম সহ 17 কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুসন্ধানে গত আয়ে বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয় জাতীয় রাজস্ব বোর্ডের 17 জন কর্মকর্তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ঋণের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 207 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রণহক শিকদার, রিকহক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ব্যাংকের আমানত ঝুঁকিতে রেখে ঋণ পরিশোধের সক্ষমতা বিচার না করে 207 কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন এবং স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন ভুয়া অ্যাকাউন্ট খুলে 2,60,00,000 টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ 7 জনের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের দাম বাড়ানো নিয়ে এই মুহূর্তে চাপে রয়েছে সরকার, তবে উদ্যোক্তা ও সাধারণ মানুষের অসন্তোষের কথা মাথায় রেখে আপাতত গ্যাসের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। এদিন 3,219 কোটি টাকা ব্যয়ে 11টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়, যেখানে 3 কার্গো LNG, 2,45,000 মেট্রিক টন সার এবং 15,000 মেট্রিক টন রক সালফার ক্রয়ের আলাদা প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। আমাদের একটা প্রেশার ছিল 1 মাস 2 মাস পর পর এলএনজির প্রাইস বাড়ানো গেছে। এইটা কিন্তু এনার্জি মিনিস্ট্রি ক্যালকুলেটর এভাবে আনছে, আমাদের বাড়ায়নি প্রাইস। এটা কিন্তু একটা ভালো দিক আর কি। ওইটাই মেইন ইম্প্যাক্ট আমরা চাচ্ছি যে এলএনজি যাতে অ্যাটলিস্ট সরবরাহ বাড়ে আর আমাদের উপর প্রেশারটা না থাকে যে আমরা বাড়াই। এটা বাড়ালে তো কনজিউমাররা যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা কিন্তু পছন্দ করবে না। অতএব আমাদের দৃষ্টিটা ওইদিকে বেশি আর কি, সাপ্লাইটা এসে করা আর প্রেশার। এখন ভবিষ্যতে কি হয় যদি এলএনজিতে আমরা যেটা প্রয়োগ করছি মোটামুটি রিজনেবল দামে আর কি। প্রভাবশালী লুটেরা চক্রের কবলে সিলেটের পর্যটন স্পটগুলো। সাদা পাথর ও রাংপানিতে পাথর লুটের পর এবার চক্রটির হাত পড়েছে বিছানাকান্দির বালুতে। পিয়াইন নদীতে বোমা মেশিন দিয়ে প্রকাশ্যে অবাধে চলছে বালু লুট। প্রশাসনের ভূমিকা নিয়েও বিস্তর অভিযোগ স্থানীয়দের, তবে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট।
অনেকটা মগের মুল্লুক বললেও যেন ভুল হবে না। দিনের আলোতেই প্রকাশ্যে বেআইনি নদীতে চলছে অবাধে বালু উত্তোলন। একটু এগুলোই নয়নাভিরাম পর্যটন স্পট বিছানাকান্দি, কিন্তু এখানেও পড়েছে পাথর ঠেকো চক্রের ভয়াল থাবা। ক্ষতবিক্ষত চিহ্ন জানান দিচ্ছে প্রশাসনের দুর্বলতা। সাধারণ মানুষ বলছে দিনে ও রাতে সমানতালে লুট হচ্ছে বিছানাকান্দির পাথর। প্রতিদিন রাতে এই জায়গায় নৌকা লাগায় পাথর নেয়, বুঝছেন, মেশিন চলতেছে, ওরা মানে অন্য সিস্টেমে চালাইতেছে। বিছানাকান্দি আকর্ষণীয় পর্যটন স্পট হলেও টুরিস্ট পুলিশের দেখা না পাওয়ার অভিযোগ রয়েছে বিস্তর। মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত তাদের দেখা পায়নি সময় সংবাদও। তারা তো মূলত ডেইলি আসে চলে যায়, দেখাশোনা করিয়ে চলে যায়। বিজিবির টহল থাকলেও কিভাবে হলো লুটপাট তা জানার চেষ্টা করে সময় সংবাদ। পাথর যে কখন নিছে, কিভাবে নিছে আমি সঠিক জানি না, কিন্তু আমি স্টিল নাও যতক্ষণ এখানে আসি আশা করি পাথর তো না, আমি বালু পর্যন্ত এখান থেকে হিলতে দেবো না। তবে এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। সিলেটের পর্যটন স্পটগুলোতে ব্যাপক লুটপাটের ঘটনায় প্রশাসনের জড়িত থাকার অভিযোগ ওঠায় জেলা প্রশাসক ও কোম্পানিগঞ্জের ইউএনওর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। আলাদা দুটি মামলায় একজন ইউপি চেয়ারম্যান সহ 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। বরিশালে স্বাস্থ্য সংস্কার আন্দোলন থেকে এক যুবককে আটকের ঘটনায় কোতোয়ালি থানায় অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাব তার কাছে। বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় অবস্থান নেয়। 6টা থেকে 6:30, এখন বাজে রাত 9:30, প্রায় আর 3 ঘন্টা 3.5 ঘন্টা হলো এখানে তারা অবস্থান করছে। তারা বলছেন গণ কারাবন্দী হতে চাচ্ছেন, সেজন্য তারা এখানে অবস্থান নিচ্ছেন। তাদের যে দাবি বা অভিযোগ সেটি হচ্ছে আজকে সকালে তাদের আন্দোলন থেকে, অর্থাৎ আপনি জানেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা দেশের হাসপাতালের সংস্কারের দাবিতে তারা 23 দিন পর্যন্ত নানান ধরনের আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে আজকে বরিশালের নগর ভবনের সামনে তারা অবস্থান নিলে সেখান থেকে সুয়ান নামে এক ছাত্রকে পুলিশ আটক করে। পরে আজকে বিকেলে এখান থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। পুলিশের বক্তব্য হচ্ছে সেই সুহান ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়, এটি পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন। কিন্তু আন্দোলনের যারা অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন বিনা কারণে বিনা দোষে সেই শিক্ষার্থীকে আটক করা হয়েছে, সেটি তারা মানতে চান না। তারা সেই শিক্ষার্থীর মুক্তি দাবি করেছেন, সেই সাথে সাথে এখানে অবস্থান নিয়ে তারা গণ গ্রেফতার হতে চেয়েছেন। অন্যদিকে জানেন যে এই যে সারা দেশের স্বাস্থ্য সংস্কারের দাবিতে বরিশালে যে গড়ে ওঠা আন্দোলনটি, সেটি আসলে নানান মাত্রায় গড়িয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তারা অনশন কর্মসূচি পালন করেছিল, সেখানে তাদের এই শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠে সেখানকার মেডিকেলের স্টাফদের বিরুদ্ধে। সেখানে এক দফা হয় গত রবিবার। তারপরে আবার সেই আন্দোলন কর্মসূচিতে এক চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে, অর্থাৎ পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এবং তারই অংশ হিসেবে গতকালকে একটি মামলা করেছে বরিশাল মেডিকেলের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের একজন পরিচ্ছন্নতা কর্মী। তিনি বাদী হয়ে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে, অর্থাৎ মহিউদ্দিন রনি এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তাকে নাম ধরে এবং অজ্ঞাত 70 থেকে 80 জনের বিরুদ্ধে একটি মামলা করে। এবং এই মামলা হয়েছে পাল্টা হামলার অভিযোগ এই শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হয়েছে, মেডিকেলের পক্ষ থেকে করা হয়েছে। মেডিকেলের সেখানকার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নিরাপত্তা না হলে আগামীকালকে থেকে কমপ্লিট শাটডাউন। আর এখানকার শিক্ষার্থীরা বলছেন বিনা কারণে তাদের উপর যে হামলা করা হলো, তাদের একজন সহযোদ্ধাকে গ্রেফতার করা হলো, তাকে মুক্তি দিতে হবে অবিলম্বে। সবকিছু মিলে একটা উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল রাতে আজকে। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 56, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 74%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 56, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 84। রাজশাহী বিভাগে বায়ুমান 57, যেটি সন্তোষজনক। আর্দ্রতা 87।
সিলেট বিভাগে বায়ুর মান ৮৮, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৮%। খুলনা বিভাগের বায়ুমান ২৮, যা ভালো, বাতাসের আর্দ্রতা ৮২। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৪, এটিও সন্তোষজনক, আর্দ্রতা ৮১। রংপুর বিভাগের বায়ুমান ৫৯, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৪। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৫৭, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৭%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনায় ২৮ আর সবচেয়ে খারাপ সিলেটে ৮৮। দেশের বাইরের খবর। শান্তি আলোচনায় রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের মাঝে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপও করেন ডোনাল্ড ট্রাম্প। সমঝোতায় পৌঁছাতে পুতিন ও জেলেনস্কির মধ্যে শিগগিরই বৈঠক আয়োজনের উদ্যোগ নিচ্ছেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন জেলেনস্কিও। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ৬ মাস পর হোয়াইট হাউসে আবারও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আগের মতো এবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি। আলোচনা হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। স্থানীয় সময় সোমবার দুপুরে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। বৈঠকে যুদ্ধবিরতিকে নিছক একটি ধারণা উল্লেখ করে ট্রাম্প বলেন তিনি স্থায়ী শান্তি চাইছেন। জেলেনস্কির উদ্দেশ্যে তিনি বলেন ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, তবে ন্যাটোর সদস্যভুক্ত হওয়া যাবে না বলেও জানান। ট্রাম্পের সঙ্গে অনেকটা তাল মিলিয়ে জেলেনস্কি বলেন ওয়াশিংটন মস্কোর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত কিয়েভ। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর হোয়াইট হাউসের দ্বিতীয় ধাপে আলোচনা শুরু হয় ইউরোপীয় নেতাদের সাথে। সম্মিলিত এই শান্তি আলোচনার মাঝপথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনায় বসতে সম্মত হয়েছেন পুতিন জেলেনস্কি। খুব শিগগিরই তাদের মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করছেন বলেও জানান তিনি। এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠক ইস্যুতে ট্রাম্প পুতিনের দীর্ঘ ৪০ মিনিট টেলিফোনে কথা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এখন ট্রাম্পের মধ্যস্থতায় পুতিন জেলেনস্কি ঐতিহাসিক বৈঠকটি কোথায়, কখন এবং কিভাবে হয় তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার খবর। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত আর ক্রিকেটারদের সুরক্ষিত রাখতে বিসিবির সঙ্গে কাজ শুরু করলেন আইসিসি দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান কর্মকর্তা অ্যালেক্স মার্শাল। লিটন মিরাজদের সঙ্গে আলোচনার পাশাপাশি বিসিবিকে নিজের কর্মপরিকল্পনা জানিয়েছেন তিনি। একই দিনে শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের কাছ থেকে নানা পরামর্শ নিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচ গড়াপেটার অভিযোগে ছিন্ন ভিন্ন বিপিএল। আনুষ্ঠানিক রিপোর্ট না এলেও সবশেষ আসরেও কালিমা লেগেছে দেশের শীর্ষস্থানীয় এই ঘরোয়া লিগে। পরিস্থিতি এমনই ভয়াবহ, আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে উড়িয়ে আনল বিসিবি। দায়িত্বটা বিসিবির দুর্নীতি দমন কমিশন আকুর পরামর্শক হিসেবে। সাবেক এই ইংলিশ পুলিশ বিপিএলকে দেখছেন বড় অ্যাসাইনমেন্ট হিসেবে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বিপজ্জনক হয়ে উঠছে। আমরা চাই বিপিএল যেন এরকম বিপজ্জনক লিগে পরিণত না হোক। তাই এখানে আর্থিক ব্যবস্থা থেকে শুরু করে দল পরিচালনা কিংবা ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া সবকিছুতেই হতে হবে হাই লেভেলের, পেশাদার এবং সুরক্ষিত। এ নিয়ে মঙ্গলবার নিজের কাজ শুরু করেছেন অ্যালেক্স। ক্রিকেটারদের সঙ্গে বসেছেন, নিজের কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন। দীর্ঘমেয়াদে একটা কাঠামো তৈরি করে দিতে চান এই ইংলিশম্যান। একই দিনে আরও একটা সেমিনারে অংশ নেয় জাতীয় দলের ক্রিকেটাররা। শেয়ার অ্যান্ড কেয়ার শিরোনামে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের কাছ থেকে পরামর্শ নেন বিসিবি প্রধান। অবকাঠামো, মাঠ, ঘরোয়া ক্রিকেটের পরিস্থিতি উন্নতিতে নিজেদের মতামত জানান মুশফিক, লিটন, মিরাজরা। ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া পরামর্শ দ্রুতই বাস্তবায়ন করতে চায় বিসিবি। এছাড়াও গণমাধ্যমের কাছে প্রত্যাশা গঠনমূলক সমালোচনার। সবাইকে একসাথে নিয়ে আইসিসি ইভেন্টে দারুণ কিছু উপহার দিতে চান দেশের ক্রিকেট ভক্তদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার।
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামাত, অভিযোগ বিএনপির। পিআর মেনে না নেওয়ার ঘোষণা, দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হলে স্বৈরাচারের সুযোগ পাওয়ার শঙ্কা। নির্বাচন পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের, ফেব্রুয়ারিতেই নির্বাচন জানালেন আইন উপদেষ্টা। বিশ্বমানের নির্বাচন আয়োজনে ইসিকে 40 লাখ ইউরো দেবে ইইউ। এবং নির্বাচনের আগে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা, টার্গেট হতে পারে আর্থিক খাত সহ বিভিন্ন সেক্টর, জানালেন বিশেষ সহকারী তৈয়ব। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়ের।